This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো বীরভূমে কেষ্টবিনে গতি নাই এমনটা কিন্তু আর নয়, ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন কাজল। তার কি কথায় বলছেন যে তিনি বীরভূমে কারো একার কথায় নয়, দল চলবে কোর কমিটির সিদ্ধান্ত মেনেই। ঘুরিয়ে জেলা সভাধিপতির সেই বক্তব্যকে সমর্থন করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তাহলে কি বীরভূম জেলার তৃণমূলে অনুব্রতর আধিপত্য এখন অতীত? রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা তুলে। অনুব্রত মণ্ডল আমাদের চেয়ারপারসন, যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আপনি আপনার আমার কাছে কোনো খবর নেই। বীরভূমে অনুব্রত জমা নাকি শেষ হওয়ার পথে। কেষ্টর একাধিপত্য খর্ব করে কোর কমিটিকেই বাড়তি গুরুত্ব তৃণমূল নেতৃত্বের। এখন একা কেষ্ট নন, বীরভূমের রাজনীতিতে কোর কমিটির শেষ কথা। শনিবার বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকের পরে এই সমস্ত প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠেছে। কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে অন্তর্ভুক্ত করা হলেও তার অবাধ গতিবিধিতে কার্যত রাশ টেনেছে দল। এমনকি জেলার কোথাও যেতে হলে সেখানকার নেতাকে জানিয়েই যেতে হবে তাকে। জেলায় অনুব্রত মণ্ডলের ক্ষমতা যে খর্ব করা হলো কোর কমিটির বৈঠকে কিন্তু স্পষ্ট হয়ে গেল। অনুব্রত মণ্ডলের একক নায়কতন্ত্র যে বীরভূম জেলায় আর চলবে না, কাজল শেখ কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। এককভাবে কেউ দায়িত্ব বীরভূম জেলার নেই। আমাদের একটা 6 সদস্যের কোর কমিটির টিম স্বয়ং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং সেই 6 সদস্যের কোর কমিটির টিমে যখন আমাদের কোর কমিটি বৈঠক বসবে সারা বীরভূম জেলা নিয়ে, তখন আমাদের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে। এর বেশি কিছু নয়। স্বভাবতই আমি বা কেউ বা একনায়কতান্ত্রিক ভাবে বা এককভাবে জেলা চালাবে না, সবাই আমরা আলাপ আলোচনার সাপেক্ষে জেলা চালাবো। রাজনৈতিক মহলে জল্পনা, যার কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই অনুব্রত কি গারদ থেকে ফিরে গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়লেন? কারণ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে বীরভূমে দলের দায়িত্ব কোর কমিটির হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর অনুপস্থিতিতে গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে বীরভূমে ভালো ফল করে জোড়াফুল শিবির, জানিয়ে সন্তোষ প্রকাশ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অনুব্রতর প্রত্যাবর্তনের পর বীরভূমে তৃণমূলের অন্দরের বর্তমান সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা জোরালো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেষ্ট তিহারে থাকলেও বীরভূমটা আমি দেখে নেব। তিহার থেকে ফেরত আসার আগে এখন ভাইপো বলছেন যে ওটা দিদিকে দেখার দরকার নেই, আমি দেখব। তাই একনায়কতন্ত্র আসলে বীরভূমের মাটিতে নয়, একনায়কতন্ত্র কার থাকবে, পিসি না ভাইপোর লড়াই সেটার চলছে, তার প্রতিফলন বীরভূমের মাটিতে আমরা দেখছি। বীরভূমটা কি ওদের বাবার জমিদারি নাকি যে ওখানে এর বদলে ওর একনায়কতন্ত্র চলবে? তৃণমূলের মিটিং এ বসে ঠিক হবে বীরভূম কিভাবে চলবে? বীরভূমের মানুষের কথা চলবে, বীরভূমের সাধারণ মানুষের বক্তব্য চলবে। সেখানে অনুব্রত মণ্ডলের নেতৃত্ব বিরোধী শূন্য বীরভূম করা যাবে না, কাজল শেখের নেতৃত্ব করা যাবে না। তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যখন বিজেপি এসব এজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করেছিল, তারপরে কোর কমিটি তারাও দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং তারাও মানুষের আশীর্বাদে 2টো সিটি জিতিয়ে এনেছেন। এখন জামিনের পর সেখানে অনুব্রত মণ্ডলও আছেন। ফলে কোর কমিটি খুব সুন্দরভাবে কাজ করছে। আর কে কোন পদে আছেন এগুলো আপনারা নিয়ে মাথা ঘামান, আমরা শুধু ভোট আসবে জিতবো, ভোট আসবে জিতবো। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক বহু চর্চিত। সম্প্রতি জেলায় বিজয়া সম্মেলনের আয়োজন ঘিরেও তার আঁচ টের পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে কারো একার হাতে ক্ষমতার নেতৃত্ব? জল্পনা রাজনৈতিক মহলে। বীরভূম থেকে হিমাদ্রির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, সবেমাত্র কোর কমিটির বৈঠক শেষ হয়েছে এবং এই কোর কমিটির বৈঠকের ঠিক পরেই বীরভূমে আবার রক্তারক্তি কাণ্ড। রক্ত ঝরল তৃণমূল কর্মীদের। অনুব্রত কাজল অনুগামীদের মধ্যে সংঘর্ষ। নানুরে অনুব্রত অনুগামীদের মারধরের অভিযোগ, কাজল গোষ্ঠীর বিরুদ্ধে এই মারধরের অভিযোগ। বেশ কয়েকজন হাসপাতালেও ভর্তি রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নাই, বীরভূমে একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে অনুব্রত গোষ্ঠী। অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূমে পা রাখার পর থেকে যে বিজয় সম্মেলনীগুলো করেছে, সেখানে মানুষের ঢল, মানুষের আবেগ। তো সেই মানুষের আবেগের জন্য কোথাও কারোর হয়তো একটু খারাপ লেগে থাকতে পারে, কোথাও কেউ হয়তো ভয় পেয়ে থাকতে পারে, কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই, কোনো কিছু কারণ নেই। তো সেখান থেকে কেউ বা কারা
যদি এই নোংরামিগুলো করার চেষ্টা করে দলকেও জানাবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং প্রশাসনকে বলবো দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করুন। কাজলদার লোক, অনুব্রত লোক বলে কিছু নেই। দল তো সব একটাই করে, তৃণমূল দল। আর দলটা তো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আর যেটা হয়েছে ওটা ওদের পাড়াগত ব্যাপার। আর ওগুলো বিরোধী পক্ষে ছিল ওগুলো। আচ্ছা, ওগুলো 24-এ বিজেপি হয়ে ভোট করতো। তাহলে ওরা কি, অনুব্রত যদি লোক হবে তাহলে অনুব্রত কি বিজেপি করতো? কোর কমিটির বৈঠকের পরেই কিন্তু সক্রিয় হয়ে উঠল কাজল গোষ্ঠীর লোকজন। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোকজনদের মারধর করার। নানুরের বেহিরা পঞ্চায়েতে ঘটেছে এই ঘটনা গতকাল রাতে। কোর কমিটির বৈঠকে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের যে ক্ষমতা, সেই ক্ষমতা খর্ব করা হয়েছে। আর তারপরেই সক্রিয় হয়ে উঠেছে কাজল শেখের লোকজন। অনুব্রত মণ্ডলের অনুগামী তারা বলছেন যে চায়ের দোকানে বসে থাকার সময় অতর্কিতে হামলা চালায় এবং মারধর করা হয়েছে। যদিও কাজল শেখের লোকজন বলছে কোনো মারধর করা হয়নি, এর সাথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ছাপ নেই। ওরা আগে বিজেপি করত, এখন সদ্য তৃণমূল করছে এবং পাড়াগত বিবাদ, এর জেরেই ঘটেছে এই ঘটনা। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। যদিও এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বীরভূম জেলায় শুরু হয়েছে রাজনীতি। বিরোধীরা বলছে অনুব্রত না কেষ্ট এই দ্বন্দ্বে পড়ে মারামারি হচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব আরও সক্রিয় হচ্ছে এই বীরভূম জেলাতেই। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তার বাড়ির নিচে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করার চেষ্টা হয়েছে এবং তারপর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। 6টা থেকে শুরু হয়েছে এই নাকা চেকিং। বিভিন্ন গাড়ি, ছোট বড়, বাইক, স্কুটার, সমস্ত গাড়িগুলিকে তারা একে একে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করছেন যে কোথাও কোনো রকমভাবে যাতে কেউ কোনো রকম বেআইনি জিনিস যাতে গাড়িতে না নিয়ে যেতে পারে। যেভাবে অস্ত্র নিয়ে একেবারে সুশান্ত ঘোষের বাড়ির সামনে পৌঁছে গেছিল দুষ্কৃতীরা, তারপর থেকেই কিন্তু কলকাতা পুলিশ একেবারে নড়ে চড়ে বসেছে। সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন বড় বড় যে পয়েন্ট রয়েছে এবং বিভিন্ন যে বর্ডার এলাকা, যে এন্ট্রি এলাকা, শহরের যে প্রবেশদ্বার, সেই জায়গাগুলিতেও বিভিন্ন রকমভাবে এই নাকা চেকিং চলছে। ছোট গাড়ি, বড় গাড়ি, সমস্ত গাড়িগুলিকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা চলছে। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। এবার নজর রাখবো একটু আবহাওয়ার দিকে। 4 দিন ধরে নিম্নগামী হচ্ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো আমাদের সহকর্মী কমলেশ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আবহবিদরা কি বলছেন? নভেম্বরের প্রথম যে 15 দিন তখন ঠান্ডা খুব একটা ছিল না, কিন্তু 15ই নভেম্বর থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে। যেহেতু উত্তরে হাওয়ার এই মুহূর্তে কোনো বাধা নেই, জলীয় বাষ্প তেমন ঢুকছে না, বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, ফলে তাপমাত্রা অনেকটাই আস্তে আস্তে কমছে। 20 ডিগ্রির নিচে নেমেছিল কলকাতার তাপমাত্রা, আজকে আরো খানিকটা নেমে 18.8 ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা নেমেছে এবং জেলার দিকে বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা 13 ডিগ্রি 14 ডিগ্রির আশপাশে রয়েছে। আপাতত কয়েকটা দিন ঠান্ডা এরকমই থাকবে এই আশা আবহবিদরা দেখাচ্ছেন, খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, বেশ, ধন্যবাদ কমলেশ।